30 ট্রাক সেনা ঢোকালো চীন, কিন্তু হঠাৎ করে চীনের এই তৎপরতা কেন? লক্ষ লক্ষ নেতাকর্মী বিদেশে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। এদিকে হঠাৎ বাংলাদেশের উপর কঠিন বিপদ আসে। শেখ হাসিনা চীনের সৈন্য নিয়ে দেশে ঢুকছে, বাংলাদেশ তাদের দখলে নেয় কঠিন তাণ্ডব চালিয়ে। সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। তারা কি করেছে? হাসিনা মাগি, রেহানা মাগিকে, তারেক সিদ্দিকীকে এবং তাদের পিল্লে একত্র করে বলেছে আমরা রক্তপাত না চাওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছি। ওকে জেনারেল ওয়াকার, তুমি পাঠিয়ে দিয়েছো, এই ব্রিফকেস গুলো কেন গেল? ওই ব্রিফকেসের মধ্যে কি ছিল? ওই ব্রিফকেসের ভিতরে রাষ্ট্রীয় কোষাগারে টাকা পাচার হয়েছে, ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হয়েছে এবং এই সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার জড়িত। চীনে গিয়ে ইউনূসের ওইসব বাজে কথাগুলো বলা, তাতে ভারত রেগেছে বলে অনেকের বিশ্বাস, কিন্তু সত্যি কি তাই? মনে রাখতে হবে, চীনে ওইসব কথাবার্তা বলার পরেও ব্যাংককে বিমস্টেক বৈঠকের সাইড লাইনে মোদি এবং ইউনূস তারা মিটিং করেছেন। চক্রের মধ্যে ঢুকে গিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ কি মৃত্যু চক্রে ঢুকে গেলেন? তিনি কি দুষ্টদের চক্রান্তে আক্রান্ত হয়ে আছেন? হাসনাত আব্দুল্লাহর কি বাঁচার উপায় নেই? হাসনাত আব্দুল্লাহর শত্রুগুলো কারা? পুলিশ থাকলে লাভ কি? পুলিশ সামনে মেরে যেতেছে গা, তাহলে পুলিশের দেশের দরকার নেই। পুলিশের সামনে যদি আমাদের বন্ধুকে পার মেরে লাই, তাহলে আমি তেজগা যেতে পারবো না। এখানটা কে দিবে? সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে গেছে, জঙ্গি জিহাদি রাষ্ট্র হয়ে গেছে। এটার যে স্টিগমা লেগে গেছে, এটাকে অন্য কারো উপরে চাপিয়ে দিয়ে এই দোষ এড়ানো যাবে না। আমরা দেখলাম যে একটা ফর্মাল মিটিং, কিন্তু মিটিং এর পরে একে অপরের বিরুদ্ধে কথাও বলেছেন, কঠিন ভাষাও ব্যবহার করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বিরুদ্ধে। তো এতে করে বোঝা যাচ্ছে যে সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে চমক আসতেছে। এই চমকের কাছে বিএনপিকে অনেক অনেক পরিবর্তন করতে হবে নিজের দলের ভিতরে। একদিকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিয়ে আলোচনা হচ্ছে, অন্যদিকে শেখ হাসিনা দেশে আসার যে একটা পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনাটা বাস্তবে রূপ নিচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ চলছে এবং এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে শেখ হাসিনা বিশাল একটি সুযোগ পেয়ে যায়। ডক্টর ইউনূস অনেক বক্তব্য দেন তিনি আমাদের দেশকে কিভাবে স্বাভাবিক করবেন। অন্যদিকে সাধারণ মানুষরা অনেকে ডক্টর ইউনূসকে চায় না, অনেকে সরাসরি শেখ হাসিনাকে দেশে আনতে চায়। গাইজ, দেশের এই রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে আসে এবং অনেক ইম্পর্টেন্ট নিউজ ভিডিও আসে। সেই নিউজ ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধারাবাহিকলি দেখাবো। এই ভিডিওগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আগে দেখে আসি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেই ক্লিপগুলোও কিন্তু আপনারা মিস করবেন না। আমি আবারও বলতেছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। এই ইউনূসের সরকার যাদের দ্বারা পরিচালিত, একদম বিশেষত এই জামাত, এরা কিন্তু হাল্লা করে দিয়েছে, এরা হাল্লা করে দিয়েছে। আওয়ামী লীগের যা বেঁচেছে তারা হাল্লা করছে, বিএনপি লন্ডন থেকে হাল্লা করছে, ওদের যারা লিডারশিপ শ্রেণী এবং যারা বাংলাদেশ তারা হাল্লা করছে, কিন্তু ইউনূস চুপ, সামরিক বাহিনী চুপ, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিজেপি তারা চুপ। তারা কি আরাকান আর্মিকে এত ভয় পেল না? কক্সবাজার, চট্টগ্রামে টেকনাফ এরিয়াটা, এই মানচিত্রটা আরাকান আর্মির রাখাইন প্রভিন্সের সঙ্গে জুড়ে যাবে। এইটা একটা প্রশ্ন আমি রেখে দিলাম বাংলাদেশের কাছে। না হলে তো আমি দেখতাম যে ইউনূস গর্জে উঠতো কিরম করে একটা অন্য রাষ্ট্রের একটা মিলিশিয়া, যারা কিছুদিন আগে বাংলাদেশের রোহিঙ্গা এবং বাংলাদেশের বিজিবিকে মানে বিচ্ছিরিভাবে মেরেছিল এবং তারা রিট্রিট করেছিল এবং কমপ্লিট যে ইন্টারন্যাশনাল বর্ডার মায়ানমার আর বাংলাদেশ 271 কিলোমিটার তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। টেকনাফ নিজের এরিয়া, সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশের টুরিস্ট স্পট, সেটাকে বন্ধ করতে হলো আরাকান আর্মির জন্য। 6 মাসে কেউ যেতে পারেনি ওখানে। সেই জায়গা বাংলাদেশের মোহাম্মদ ইউনূস যে নিজেকে একটা বিরাট নোবেল প্রাইজ উইনার বলে, অন্তর্বর্তী সরকারের সে প্রধান, সেলফ এস্টিম প্রধান, সে কিন্তু চুপ। তার থেকে কিন্তু এখন পর্যন্ত 16-17 তারিখ হয়ে গেছে, আজকে বেশ 2-3 দিন হয়ে গেল, কোনো আওয়াজ নেই। তো আমার মনে হয় যে নয় ভয় পেয়েছে, নয় ভাবছে যে না এদের এইটাকে দিয়ে দিক, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে হাঁটু গেড়ে এই ইউনূস সরকার বসে পড়েছে। সময় বলবে কি, আমরা এখনো বুঝতে পারছি না। কথোপকথন চলছে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বিদেশে বসে, এই সংখ্যাটা কিন্তু একটু অবাক করা, বিদেশে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে, পরিকল্পনা করছে। উপদেষ্টা মাহফুজ আলম একটা অবাক করা তথ্য দিয়েছে, এটা কতটুকু সত্য? দর্শক,
আওয়ামী লীগের 1 লাখের বেশি নেতাকর্মী দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। আচ্ছা, বিভিন্ন দল ক্ষমতা এসেছে, ক্ষমতাচ্যুত হয়েছে, বাংলাদেশে ছোটখাটো গণ অভ্যুত্থানও আগে হয়েছে, 90-তে হয়েছে। হ্যাঁ, অনেকে বিদেশে পালিয়ে গিয়েছে, কিন্তু সেটার কত? 5,000, 10,000, 20,000? এই যে গত 15 বছরে ফেসিবাদী শাসনে আওয়ামী লীগ যে নির্যাতন করেছে, তাতে জামাত ইসলামী এবং বিএনপির অনেক নেতাকর্মী বিদেশে আশ্রয় নিয়েছে, পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করেছে, গ্রান্ট হয়েছে, অনেকে চাকরি করতে গিয়েছে, রাজনৈতিক নিপীড়নের শিকার হয়। সে সংখ্যাটা কত হবে? 5-10,000, 15,000, 20,000? এর চাইতে বেশি না। কিন্তু একটা রাজনৈতিক দলের 1 লাখের বেশি নেতাকর্মী দিল্লিতে আছে কিংবা ভারতে আছে। 1 লাখের, মাহফুজের কথা অনুযায়ী 1 লাখের বেশি দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। তাহলে পশ্চিমবঙ্গে আছে কত? হয়তোবা দিল্লি বলতে এখানে কূটনৈতিক ভাষায় রাজধানীকে মিন করা হয়, এখানে টোটাল ভারত। তো 1 লাখের বেশি আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে আছে। এই সংখ্যাটা এতটাই বেশি যে 1971 সালে বাংলাদেশের অনেক মানুষ যেরকম ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল, সেটা তো কোটির কাছাকাছি। কিন্তু এবার 71-এর পরেই প্রথম, 1971 সালের পরেই প্রথম এত মানুষ, এত আওয়ামী লীগ ভারতে আশ্রয় নিল। এর মানে এটা একটা নজিরবিহীন ঘটনা। স্বাধীন বাংলাদেশে এত আওয়ামী লীগ বিদেশে পালিয়ে আশ্রয় নিয়ে ষড়যন্ত্র করছে, এটা অতীতে কখনো ঘটেনি, কোনো গণঅভ্যুত্থানের পরেও ঘটেনি। যেমন জাতীয় পার্টির বিরুদ্ধে একটা গণঅভ্যুত্থান হয়েছে, জাতীয় পার্টির লোকজন সারা বাংলাদেশ মিলিয়ে তখন 1000 লোকও বিদেশে পাড়ি জমায়নি, অথচ 1 লাখের বেশি শুধু ভারতে বলছে। অতএব এই সংখ্যাটা যদি সঠিক হয়ে থাকে, এটা আমাদের জন্য অশনি সংকেত। এত লোক, এত আওয়ামী লীগ ভারতে গেল কিভাবে? কয়েকটা বিষয় স্পষ্ট যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ভারত বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এই জন্য ভারতের যে আইন রয়েছে সেই আইনও তারা মানছে না। যেমন ভারতে ভিসা পাসপোর্ট ছাড়া ইমিগ্রেশন ক্রস না করে অবৈধভাবে যদি কেউ ভারতে অনুপ্রবেশ করে, তাহলে গ্রেপ্তার করে তাকে জেলে দিবে, এটা ভারতের আইন। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য ভারত তাদের বর্ডার অনেকটা উন্মুক্ত করে দিয়েছে, যে বর্ডার থেকে যেভাবে হোক পালিয়ে যেতে পারলেই ভারত তাদেরকে বৈধ করে দিবে, মানে পলিটিক্যাল গেস্ট হিসাবে অথবা অ্যাসাইলাম দিবে তারা। অঘোষিত নীতি। নইলে এত লোক ভিসা পাসপোর্ট নিয়ে কিন্তু যায়নি। দল 50 বছর যদি নির্বাচিত হয়ে আসে, কারো কোনো সমস্যা নাই। খালেদ মহিউদ্দিন ক্লিয়ার বলছে যে আপনি প্রধানমন্ত্রী হন, সেখানে অসুবিধা কি? এটার কোনো জবাব তার কাছে নাই। অর্থাৎ কি জানেন, ওই সালাউদ্দিন গু খাওয়া কথা বলছে, মির্জা ফখরুল গু খাওয়া কথা বলছে, এই মেহেদিও গু খাওয়া কথা বলছে। এখন আমি মেহেদের সাবজেক্টটাকে কেন টানলাম? তারেক রহমান সাহেব কতগুলো গু খাওয়া লোকজন তার পাশে রেখে সানিকে রাখছে। যে বেটা ছিল ড্রাইভার অথবা বাথরুম ক্লিন করতো, তারে বানাইছে এখন তার কমিউনিকেশন ডাইরেক্টর। সে এখন ব্রাহ্মণবাড়িয়া কন্ট্রোল করে, জায়গা জমি দখল করে। এখন তারাই মেহেদি আমিনরে বসাইছে কোন উপদেষ্টা কইরা আল্লাহ মাবুদ জানে। এখন আমার সমস্যা কোথায়? মেহেদি আমিন কে দিয়া? মেহেদি আমিন কে? মেহেদি আমিন কে? মেহেদি আমিন হয়েছে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সাথে সরাসরি কাজ করেছে, আওয়ামী পরিবারের সাথে দুর্নীতির সাথে জড়িত ছিল। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু একটা পরিবারের ছবি দেখাই। এই ছবিটার বা পাশে আছে মোস্তফা নামের এক আওয়ামী হুবড়ি। এটি একটি পুরনো ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে, যে ষড়যন্ত্রটি শুধুমাত্র আজকে সামনে এসেছে তা নয়, এই ষড়যন্ত্র কিন্তু আগেও সামনে এসেছে এবং এর পিছনের প্রত্যেকটা পরিকল্পনা, প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে সংগঠিত হয়েছে। তো আজকের বাংলাদেশ যে মুহূর্তে দাঁড়িয়ে আছে, যে যার মুহূর্তে দাঁড়িয়ে আছে, সেটা নিঃসন্দেহে যেমনটি তুমি বললে যে এটি একটি যুদ্ধক্ষেত্র এবং এই যুদ্ধক্ষেত্র হতে চলেছে এটি। এবং পৃথিবীর 4টি পরাশক্তি যারা পৃথিবীকে এই সময়ে ডমিনেট করছে নানাভাবে, নানা কায়দায়, ঠিক সেই শক্তিগুলোই মূলত এখন বাংলাদেশের এই ভূখণ্ড ব্যবহার করে এবং বাংলাদেশের যে পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র মায়ানমার, সেই মায়ানমারের ভূখণ্ড ব্যবহার করে একটি নতুন খেলায় অংশ নিচ্ছে বা একটু সম্পৃক্ত হয়েছে। তার একটু প্রেক্ষাপট যে বেসিক্যালি মায়ানমারের যে অংশটি দীর্ঘদিন যুদ্ধ বিধ্বস্ত, রাখাইন অঞ্চল, রাখাইন স্টেট, এই রাখাইন স্টেটে দীর্ঘদিন যাবৎ রোহিঙ্গারা এবং রোহিঙ্গা ভার্সেস সামরিক জান্তা মায়ানমারের, তাদের মধ্যে যে সংঘর্ষ, তাদের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধটি চলছিল, একটি গৃহযুদ্ধ মায়ানমারের মধ্যে। এবং সেখানে তৃতীয় পক্ষ, যেটি আরাকান আর্মি নামে আমরা চিনি,
সেই আরাকান আর্মি কিন্তু সাম্প্রতিক সময়ে পুরো রাখাইন স্টেটটা দখল করে নিয়েছে এবং সেই স্টেটটা দখল করে শুধু তারা সেখানে যে যুদ্ধের প্রস্তুতি বা সামরিক জান্তার সঙ্গে যুদ্ধ করছে তা নয়, তারা সেখানে ব্যবসা বাণিজ্য প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণ করছে। ইভেন আমরা গণমাধ্যমের খবর থেকে জেনেছি এবং বাস্তবিক যে প্রেক্ষাপট সেখান থেকেও আমরা যেটা জেনেছি যে বাংলাদেশের শুধু নয়, বিভিন্ন দেশের যে জাহাজগুলো পণ্য আনা নেওয়া করে মায়ানমারের নাফ নদী দিয়ে অর্থাৎ বঙ্গোপসাগরের পাশ দিয়ে, সেই জায়গা থেকে এই আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে এবং আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ইউনূস সরকারের পক্ষ থেকে এটি স্বীকার করা হয়েছে। তো আরেকটি ইস্যু এখানে আমি আলোচনা করি, সেটি হচ্ছে যে বাংলাদেশে 2012 সালের পরে রোহিঙ্গাদের একটা ঢল নামে এবং সেটি 2015-16 সালের দিকে সেটি প্রকট আকার ধারণ করে, আরো বিশাল মাত্রায় রোহিঙ্গারা বেরিয়ে আসতে থাকেন আস্তে আস্তে। তারা এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় 19 লাখ রোহিঙ্গা এবং তাদের বাচ্চা কাচ্চা সহ আরো প্রতিদিনই বেড়ে যাচ্ছে। তো কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে দাদা অ্যান্টোনিও গুতেরেস এসেছিলেন, রাষ্ট্রসংঘের মহাসচিব, তার সঙ্গে তো মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন, তাদের ক্যাম্প পরিদর্শন করেছেন এবং ইউনূস তো চাইছেন তাদেরকে আবার মিয়ানমারে ফিরিয়ে দিতে। তার কি হলো? এটি একটি মজার জায়গা। কেন অ্যান্টোনিও গুতেরেস এসেছিলেন এবং তিনি তার যে সফর, সেই সফরকে ঘিরে আসলে কি ষড়যন্ত্র সেটি আমি বলতে চাইছি যে বাংলাদেশের এই মায়ানমারের যারা রোহিঙ্গা তাদেরকে বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর একটি উদ্যোগ কিন্তু শেখ হাসিনা সরকারের আমল থেকে নেওয়া হয়েছিল। সেই ব্যাপারে ভারত সরকার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল এবং বিভিন্ন ধরনের কূটনৈতিক তৎপরতাও ছিল এবং প্রায় 2 লাখের মতো রোহিঙ্গাকে নেওয়ার জন্য দিনক্ষণও ঠিক হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে চীনের একটি ষড়যন্ত্রের কারণে বা চীনের একটি অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্তের কারণে রোহিঙ্গারা কিন্তু ফেরত যেতে পারেনি তখন, এবং সেই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে। কিন্তু বাংলাদেশ সফরে জাতিসংঘ মহাসচিব, এখানে আমি একটু আসল কথাটি বলতে চাই, ভিতরের খবর, যে জাতিসংঘ মহাসচিব কিন্তু রোহিঙ্গাদের ফেরাতে আসেনি। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের ভিজিটে এসেছিলেন রোহিঙ্গাদের একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে। রোহিঙ্গারা মূলত ইউনূসের হাত ধরে দেশে প্রত্যাবর্তন চায়, এটি মূলত একটি কথার কথা, এটি আসলে হবার নয়। বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ মায়ানমারে যেখানে আজকে আরাকান আর্মি ঘাঁটি গেড়েছে, সেই পজিশনে আজকে ফেরার কোনো সুযোগ রোহিঙ্গাদের নেই। এটা জেনে শুনেই সেদিন ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব এই ডিক্লারেশনটা দিয়েছিলেন। কিন্তু তার কয়েকদিন পরেই ঢাকার গুলশানে একজন রাষ্ট্রদূতের বাসায় প্রায় 20টা প্রভাবশালী দেশের কূটনীতিকরা একটি গোপন জরুরি বৈঠকে বসেছিলেন এবং এই বৈঠকে সবাই বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, বিস্ময় প্রকাশ করেন এবং তারা বলেন যে আসলে বর্তমানে বাংলাদেশে হচ্ছেটা কি, কে সরকার চালাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির একই অবস্থা, এদিকে জঙ্গিবাদের উত্থান হচ্ছে সারা দেশে, কোথাও কারো কোনো কিছুর উপরে নিয়ন্ত্রণ নেই এবং তারা সবাই একমত হয়েছেন যে ডক্টর ইউনূস সরকার চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তো এই অবস্থা উত্তরণে এই সরকারের পরিবর্তন খুব জরুরি হয়ে পড়েছে এবং একটি নির্বাচিত সরকার বাংলাদেশের জন্য এখন একেবারে মাস্ট হয়ে দাঁড়িয়েছে। এই মিটিং এ একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারেও আলোচনা হয়েছে এবং উপস্থিত সবাই এই মতামত দিয়েছেন যে সব রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং এটি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে হবে এবং সেখানে আরো আলোচনা হয় আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে এবং সবাই একমত যে বাংলাদেশের গণতন্ত্রকে সংহত করতে চাইলে এবং যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন সবার কাছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে হয় তাহলে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো বিকল্প নেই। যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে সেই নির্বাচনের জাতীয় এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকবে না এবং সবাই আলোচনা করছে যে ডক্টর ইউনূসের ব্যর্থতার কারণে এবং অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও সেখানে আলোচনা হয়েছে যে প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে এবং যার ফলে আজকে দেশব্যাপী কিন্তু আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। এটিও এই মিটিং এ আলোচনা হয়েছে যে আওয়ামী লীগকে যেভাবে সরিয়ে দেওয়া হলো এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হলো এবং দেশবাসীর সামনে আওয়ামী লীগকে যেভাবে একটি নেগেটিভ রাজনৈতিক দল, ফ্যাসিস্ট সরকার ইত্যাদি হিসেবে উপস্থাপন করা হয়েছে, আজকের বাস্তবতায় আওয়ামী লীগের সেই অবস্থানটা নেই, বরং আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা আগের চাইতে অনেক বেড়েছে। এই বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। তো সেই অবস্থায় এই 20টি দেশ, বলছি সংখ্যাটা হয়তো ধরেন একটু কম বেশি হতে পারে, তো তারা এই বর্তমান ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের উপরে, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে একটা প্রেসার করবেন যেন জুন বা জুলাইয়ের মধ্যে তারা যেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এবং অবশ্যই ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে যেন
একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও সোফার উই নো ডিসেম্বর জানুয়ারির মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এখনো একটা কঠোর অবস্থান নিয়ে আছেন। তিনি খুব ডিটারমিন যে এই বাই ডিসেম্বর অর জানুয়ারি এই ইলেকশনটা করে তিনি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে চান। তো সেই সেনাপ্রধানের ইচ্ছের পাশাপাশি এই যে প্রভাবশালী রাষ্ট্রদূতদের, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি দেশের বর্তমান আপডেট নিউজ এবং দেশের বর্তমান অবস্থা। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে কীভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বা শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা এইসব নিয়ে কথা হয়, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক দলগুলোর বিষয়, নির্বাচন, এসব নিয়ে কিন্তু সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এইখানে অনেকের মন্তব্যে অনেকে কিন্তু অনেককে চায়, আবার অনেককে চায়ও না। অনেকে শেখ হাসিনার পক্ষে হয়ে কথা বলে, আবার বিপক্ষেও কথা বলে। দর্শক শ্রোতা, আপনারা কি বলেন এবং আপনাদের মন্তব্য কি? ডক্টর ইউনূস, আমাদের দেশের রাজনৈতিক অবস্থা, শেখ হাসিনা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এই সব থেকে আপনাদের কী মনে হচ্ছে আমি আবার বলতেছি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।